বিকেলের হলুদ কমলার এক স্বর্ণালী মায়াবী মিশ্রণে আকাশ যেন তার নিজস্ব ছন্দে নিজেকে বর্ণিল করে তুলেছে। বিশ্ববিদ্যালয়ের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে অপেক্ষাকৃত নির্জন এক প্রান্তে দাঁড়িয়ে আছে একটি শেভরলেট গাড়ি। তার কালো অবেদ্য কাজ ভেদ করে অভ্যন্তরে কিছুই অবলোকন করার সাধ্য নেই কারো। গাড়ির ব্যাক সিটে বিরাজ করছে এক পিনপতন নীরবতা, যা যেন আসন্ন ঝড়ের পূর্বাভাস। ব্যাক সিটে তের উপর নিজের ভারী অসার দেহ এলিয়ে দিয়ে আধা শোয়া ভঙ্গিতে রয়েছে জাঙ্কুক। তার হাতে যেন কোনো নিয়ন্ত্রণ নেই, সেই হাত ধীরে ধীরে নেমে যাচ্ছে তের বসনের ফাঁক গলে, তার ত্বকের উষ্ণতা খোঁজে। একেই জাঙ্কুকের এই অতর্কিত ভয়ঙ্কর আগমনে তে ভয় ও ঘৃণায় তটস্থ হয়ে আছে। তার এই অবাঞ্ছিত হাতের ছোঁয়াতে সর্বাঙ্গকে যেন বিষিয়ে তুলেছে এক চরম তৃষ্ণায়। দীর্ঘ নীরবতা ভেঙে তে ফিসফিস করে উঠল, তার কণ্ঠে ঘৃণা আর প্রতিরোধের মিশ্রণ। নিজের হাতে লাগাম টানুন সাহেব। নিজের কোমল অথচ দৃঢ় হাত দিয়ে তে জাঙ্কুকের হাতের উপর শক্ত করে চেপে ধরে এই প্রতিরোধমূলক কথাটি বলল। তের এহেন প্রতিরোধ আর কথার তোরে জাঙ্কুক তার উষ্ঠে এক অর্থহীন অর্ধহাসি ফুটিয়ে তুলল। সে তের দিকে আরো খানিকটা ঝুঁকে এলো, শান্ত অথচ রক্তহীন করা বয়সে হিসিয়ে বলল, ইউ আর মাই পার্সোনাল প্রস্টিটিউট, রাইট? হাতের লাগাম টানবো কি টানবো না, ইটস মাই চয়েস। তুমি হস্তক্ষেপ করার কেউ না। জাঙ্কুকের কথা সম্পূর্ণ হওয়ার আগে সমস্ত গাড়ির কাঁচ কাঁপিয়ে একটি তীব্র শব্দে পরিবেশ স্তব্ধ হয়ে গেল। নিজের কোমল অথচ বর্জ্যসম হাত দিয়ে তে জাঙ্কুকের গালে সর্বশক্তি দিয়ে একটি চড় বসালো। তের হাতে হঠাৎ করে এমন আক্রমণাত্মক আঘাত খেয়ে জাঙ্কুকের মাথায় যেন কিছু মুহূর্তের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেল, তার চোখে অবিশ্বাস আর ক্ষণিকের বিহ্বলতা। এবার তে যেন এক রণচণ্ডীর মতো রূপ নিয়ে ফুঁসে উঠল, তার চোখে জমে থাকা সব ক্ষোভ যেন বাষ্প হয়ে বেরিয়ে এলো তার কণ্ঠে। তোর পার্সোনাল প্রস্টিটিউট নই আমি, আমায় নোংরাভাবে টাচ করার চেষ্টাও করবি না। এক রাতের জন্য তুই আমায় দ্বারা নিজের পৈশাচিক চাহিদা মিটিয়েছিলি, আর আমি তোর দ্বারা নিজের দারিদ্রতা ও অভাব মিটিয়েছি। এর বেশি কিছুই নয়। নিজেকে তোর কাছে সারা জীবনের জন্য বিক্রি করিনি একজন প্রস্টিটিউট হিসেবে। তুই আমার মালিক নস, মনে রাখিস। তার শেষ কথাগুলো যেন আগুনের গোলার মতো জাঙ্কুকের মুখের উপর এসে পড়ল। তে দ্রুত নিজের কাঁধের কাপড় ঠিক করে জাঙ্কুকের কাছ থেকে যথাসম্ভব দূরে সরে গেল। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে, তার হৃদয়ে সদ্য পাওয়া অপমানের রক্তক্ষরণ। তের তীব্র চর সে চরম অপমানজনক কথা শোনার পরও জাঙ্কুকের চোখে ক্রোধের পরিবর্তে এক শীতল ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। সে যেন এই প্রতিরোধের জন্যই অপেক্ষা করছিল। দ্রুত হাত বাড়িয়ে জাঙ্কুককে চুলের গোছা শক্ত করে ধরে অসহায়ের মতো তার মাথাটা নিজের দিকে টেনে আনলো। তার কণ্ঠস্বর মুহূর্তেই রূপ নিল এক দৈত্যের চিৎকারে। সারা জীবন আমার টাকায় কেন প্রস্টিটিউট হয়েই থাকবি? বাইরের জগতে আমার কাগজে কলমে কেন বউ, কিন্তু রাতের আধারে আমার টাকায় কেন প্রস্টিটিউট রক্তা হয়ে থাকবি তুই? কথা শেষ করে জাঙ্কুক পকেট থেকে এক ভাঁজ করা আইনি কাগজ বের করে তের বিহ্বল মুখের উপর ছুঁড়ে মারল। তের স্পর্শকাতরতা তখন তার কাছে কেবলই উপভোগের বিষয়। জাঙ্কুকের এই দানবীয় কথা আর কর্মে তে তখন হতবিহ্বলতার চরম সীমায় পৌঁছে গেছে। কি বলল জাঙ্কুক? সে জাঙ্কুকের টাকায় কেনা কাগজে কলমে বহুরূপের রক্ষিতা? তার কান যেন এই ভয়াবহ সত্য গ্রহণ করতে পারছিল না। তড়িঘড়ি করে সে জাঙ্কুকের ছুঁড়ে ফেলা কাগজগুলো কুড়িয়ে নিল।
কাপা কাপা হাতে কাগজগুলোতে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতেই তের পদতলে যেন সমস্ত ধরিত্রী কেঁপে উঠল। হাজার বছরের চেনা পৃথিবী যেন অচেনা, অস্থির হয়ে গেল। পেপারে স্পষ্ট লেখা রয়েছে কিম তেহিয়ং, ওয়েটস জিউন জাংকুক, এবং নিচে রয়েছে দুইজনেরই স্বাক্ষর। রেজিস্ট্রির তারিখটিও তার চোখে পড়ল, যা তাদের প্রথম সাক্ষাতের ঠিক পরের দিন। এক অবিশ্বাস্য যন্ত্রণায় তের কণ্ঠ রোধ হয়ে এলো। কোনো মতে কাপা কাপা গলায় জাংকুকের উদ্দেশ্যে সে অভিযোগ ছুড়ে দিল। আপনি আপনি আমার সাথে চিট করেছেন মিস্টার জাংকুক। আমাকে ঠকিয়ে প্রতারণা করে বিয়ে করেছেন আমায়। আপনি আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছেন। তার অভিযোগ শুনে জাংকুক এক পিছলে হাসি হাসলো, যেন সে কোনো নগণ্য কৌতুক শুনেছে। সে তার আহত ঘাড়ে নিজের হাত ঘষতে ঘষতে উত্তর দিল, চিট? তাও আবার আমি? তুমি পেপারে সাইন করার আগে পড়নি কেন? আমি তোমার অসহায়ত্বের সুযোগ নিইনি, বরং তুমি স্ব-ইচ্ছায় সম্পূর্ণ সজ্ঞানে বিয়ে করেছো আমায়। জাংকুকের কথাগুলোতে তীব্র রাগের তোড়ে মাথার উপর দিয়ে চলে গেল। তার কাছে এখন এসব কেবলই ছলনা। অপমান আর দুঃখ তার ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। চোখের পলকে সে তার হাতে ধরা সেই রেজিস্ট্রি পেপারটি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল, যেন সেই কাগজ ছিঁড়লে এই সম্পর্কটাই মিথ্যে হয়ে যাবে। মানি না এই বিয়ে, আমি মানি না। মিথ্যে এই বিয়ে, মিথ্যে। আপনি চিট করেছেন আমায়। ইউ আর চিটার, চিটার আপনি। তের আর্তনাদ যখন চরমে, জাংকুক তখন তার ঠোঁট টিপে ধরে বিরক্তি প্রকাশ করলো। ফোন পকেটে রেখে সে একদম ওকে তেকে থামিয়ে দিল। ব্যাস, অনেক হয়েছে তোমার ন্যাকামি, চুপ করো তুমি। জাংকুক দ্রুত ড্রাইভিং সিটে গিয়ে বসলো। তের দিকে ফিরে এক তীক্ষ্ণ ধমক ছুড়ে দিল, আর একটাও শব্দ না। এরপর মুহূর্তে সে গাড়িতে স্টার্ট দিল। ইঞ্জিন গর্জে উঠতে শেভরলেটের চাকা দ্রুত গতি নিল। গাড়ির গতি বাড়ার সাথে সাথে তে আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? গাড়ি থামান বলছি, স্টপ দ্য কার। এক হাত স্টিয়ারিং হুইলে রেখে জাংকুক যেন তার এই আর্তনাদ উপেক্ষা করলো। তার চোখে এক নিষ্ঠুর উদ্ধত্ত। গাড়ি থামবে না হোয়াইট ট্রেন লিলি। এই গাড়ির গন্তব্য তোমার শ্বশুর বাড়ির অব্দি। জাংকুক আপন মনে গাড়ি চালাতে লাগলো, তার ঠোঁটে সেই ভয়ঙ্কর শীতল হাসি। আর ঠিক তখনই তে হঠাৎই চুপ করে গেল। তার চিৎকার থেমে গেল। সে মাথা নিচু করে বসলো, যেন বাইরে চলতে থাকা পৃথিবী বা গাড়ির গতি কোনো কিছুই তার মনোযোগ আকর্ষণ করছে না। তার মুখমণ্ডল এক গভীর চিন্তার মেঘে ঢাকা। সে কি জাংকুকের কথার অর্থ বোঝার চেষ্টা করছে, নাকি মনে মনে গভীর এক চক্র সাজাচ্ছে? তার নিচু মাথা যেন কোনো আসন্ন রহস্যের জট খুলছে, প্রস্তুত হচ্ছে এক নতুন অপ্রত্যাশিত আক্রমণের জন্য। গাড়ির নীরবতা এখন জাংকুকের কর্তৃত্ব নয়, বরং তের নতুন পরিকল্পনার প্রাক্কালে এক অস্থির স্থিরতা। শীতল বাড়ি, হাওয়ায় মোড়া একটি বিলাসবহুল ড্রয়িং রুমে এখন অন্য এক নাটকের মঞ্চ। ঘরের আলো ছায়ার খেলায় বিরাজ করছে এক নিস্তব্ধ বিপজ্জনক উত্তেজনা। ঘরের সোফায় পায়ের উপর পা উঠিয়ে অত্যন্ত উদ্ধতের সাথে বসে আছে এক তরুণ যুবক, মিনসুগা। তার চোখে বিরাজ করছে এক শীতল অথচ রোষের নীলাভ অগ্নিশিখা, যা তার সামনে বসে থাকা প্রবীণ লোকটিকে স্পষ্ট বার্তা দিচ্ছে। মাঝবয়সী পুরুষটি মিস্টার কাই নড়ে চড়ে বসলেন। সুগা নিজের গুরু গম্ভীর ভাব গাম্ভীর্য বজায় রেখে মাঝবয়সী পুরুষ মিস্টার কাইয়ের পানে চেয়ে শক্ত গলায় বললেন, মিস্টার কাই, কিসের দরকারে আমার গৃহের দোরগোড়ায় আগমন ঘটলো আপনার? সময় নষ্ট করার মতো ফুরসত আমার নেই।
সুগা যেন কাইকে তার অবস্থান মনে করিয়ে দিতে চাইলেন। আগামী নির্বাচনের পথ থেকে নিজেকে হটিয়ে নাও সুগা, আমার পথের কাঁটা হতে এসো না। কিন্তু সুগা যেন এই হুমকিকে কোনো তোয়াক্কাই করল না। সে টেবিলের উপর থেকে আধ খাওয়া সিগারেটটি মুখে তুলে নিল। এক দীর্ঘ আলস্য ভরা টান দিয়ে সিগারেটের ধোঁয়া সোজাসুজি কায়ের মুখের পানে ছুড়ে দিল। ধোঁয়ার কুণ্ডলী দুজনের মাঝখানে এক পাতলা দেওয়াল তৈরি করলো। তেরাভাবে সুগা উত্তর দিল, পথের বাধা হলে কি করবেন? নিজের এক কালের বিশ্বস্ত বন্ধুর মতো করে আমাকেও মেরে ফেলবেন বুঝি? কাই মুহূর্তের জন্য স্থবির হয়ে গেলেন। সুগার মুখে এমন তিমিরের অতল গর্তের খবর শুনেও তিনি নিজেকে সামলে নিলেন। তবে তার চোখে এখন ক্ষণিক চমক লুকানো গেল না। তিনি নিজের চমকানোর ভাব গোপন করে আগের মতোই গুরুত্বপূর্ণ ভঙ্গিতে সুগাকে শেষবারের মতো হুঁশিয়ারি দিলেন, আমার পথের বাধা হলে গোড়া থেকে উপড়ে ফেলবো। ভালোই ভালোই সরে দাঁড়াও আমার পথ থেকে। সুগা এক গভীর হাসি হাসলো। সেই হাসিতে কোনো উষ্ণতাই ছিল না, ছিল কেবল আগুন আর প্রতিজ্ঞা। কায়ের সেই কঠিন শীতল হুমকি শুনে সুগা যেন এক বিস্ময়কর উপহাসের হাসি হাসলো। সেই হু শব্দে ড্রয়িং রুমের শীতলতাকে যেন ভেঙে চুরমার করে দিল। হাসি থামিয়ে সুগা কায়ের কথার পিঠে ছুড়ে দিল এক বিধ্বংসী তথ্য। তার কণ্ঠস্বর ছিল সম্পূর্ণ শান্ত, যা ভেতরের ভয়ানক রোষকেও আরো প্রকট করে তুলল। আমায় কিছু করার আগে নিজের কন্যা ও ছেলেকে সামলান। আপনার ছেলে নিজের এক রাতের প্রস্টিটিউটকে নিজের স্ত্রীর পরিচয় দিয়ে ফিরছে আপনার গৃহে। সুগারের শান্ত অথচ মারাত্মক কথা শুনে কাই মনে মনে যেন এক বিশাল ধাক্কা খেলেন। সুগা কেন এত নিশ্চিত আর এত শান্তভাবে কথা বলছে? এর পেছনে কোনো অশুভ কারণ লুকিয়ে আছে? কাই দ্রুত মনে মনে সেই রহস্যের সূত্র খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। সুগার দিকে তিনি এক জ্বলন্ত ঘৃণা ভরা চোখে তাকালেন, যেন দৃষ্টি দিয়েই তাকে জ্বালিয়ে দিতে চান। এরপর কোনো কথা না বলে প্রগতিতে সুগার প্রফেশনাল রুম থেকে বেরিয়ে গেলেন। কাই ঘর থেকে বেরিয়ে যেতে সুগা সোফায় নিজের গা আলস্য ভরে এলিয়ে দিল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেওয়ালের দিকে তাকালো। সেই নিস্তব্ধ ফাঁকা দেওয়ালের পানে চেয়ে চেয়ে সে যেন নিজের মনে বিড়বিড় করতে শুরু করলো, আমার সুখের পরিবারকে ছিনিয়ে নেওয়ার সব রকম ফল পাবেন আপনি মিস্টার কাই। আপনার পরিবারকেও আমি শেষ করে দেব। এটা ইয়ুঙ্গি থুরি মিন সুগার প্রতিজ্ঞা। সুগার শেষ কথাটি শেষ হতেই ঘরের সকল শীতলতা যেন এক লহমায় উষ্ণ প্রতিশোধের বায়ুতে রূপান্তরিত হয়ে গেল। সুগার চোখ জ্বলে উঠল এক হিংস্র ভয়ঙ্কর আলোয়।